আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হল আদর্শিক দেউলিয়াপনা, কোন্দল এবং ভাঙ্গন। ক্ষমতায় বসানো হল আওয়ামী লীগকে যদিও দেশ স্বাধীনতা লাভ করে 16ই ডিসেম্বর 1971, কিন্তু সৈয়দ নজরুল ইসলামের প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে 22শে ডিসেম্বর 1971-এ। ঢাকায় এসেই তাজউদ্দিন সরকার ঘোষণা করে তাদের সরকার বিপ্লবী সরকার, বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। যদিও 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোন অঙ্গীকার ছিল না, সমাজতন্ত্রের শ্রীখুলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না, তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। জনাব প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17ই জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে, তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবী হয়ে থাকে তবে সে বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এ দেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়েই গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এ দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলো নীতিই ধরে রাখে। মস্কোপন্থী মুজাফফর ও মনি সিং গং ক্ষমতার অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বিদের ইচ্ছানুসারে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয় ঠিক সে অবস্থায় হয়েছিল মুজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু সার্বিক সামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মুজাফফর আহমদ মুজাফফর নাদের প্রেসিডেন্ট আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেও অবস্থার চাপে 10ই মে চট্টগ্রামে জাতীয় সরকার কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগের তাত্ত্বিক দেউলিয়াপনা, জনাব তাজউদ্দিন আহমদ এবং মুজিববাদীদের মধ্যে ক্ষমতার লড়াই। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ ছিল বুর্জোয়া এবং পাতি বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং সমাজতন্ত্রীরাও ছিল। এ কারণে বিপরীতমুখী চিন্তা ভাবনা দলে দ্বিধাদ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং সংঘর্ষের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ প্রচার করেছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়। তার এসব বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরের ক্ষমতার অর্থদ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য 1972 সালের 10ই মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল ন্যাপের সভাপতি জনাব মুজাফফর আহমদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের উপর অনাস্থা ও যুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোন হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তি বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন দাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই চতুরঙ্গ তোফায়েল, রাজ্জাক, শেখ মনি ও আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন। তাদেরই একজন জনাব তোফায়েলকে দিয়ে 17ই ফেব্রুয়ারি 1972-এ ঘোষণা করা হল, মুজিববাদ কায়েম করব। মুজিববাদের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বললেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিরু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদে রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, সুতরাং মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটি দৃষ্টান্ত হিসাবে মুজিববাদ কায়েম করে সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক এক উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়। ৩ জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেয়া হবে বলে খবর প্রচার করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমদ সম্পর্কে কদর্য প্রচারণা নতুন করে শুরু করেন। তারা বলেন, শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোন আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই, স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষক সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আর একটি নজির এই যে, তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়েই নিজে উপপ্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনিভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন তারা। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল। শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের ৯ মাস নির্বাসিত ছিলেন পাকিস্তানের কারাগারে, সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়ার নাটক করে এদের অনেকেই বলেছিলেন, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগভাজন হয়েছি আমরা। তিনি ফাঁসিকাষ্ঠে ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি, আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানীর এডিসি হিসাবে রেখেছিলাম। আরও অনেক কিছু বলে তার কান ভারী করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতালিপ্ত যুব নেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের খেদ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলেই দেশে ফেরার মাত্র একদিন পরই ১৬ই জানুয়ারি ১৯৭২ শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিনকে মন্ত্রী পরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুব নেতৃবৃন্দের উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুব নেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হল, কিন্তু শেখ মুজিবের এ ধরনের আচরণে মনক্ষুণ্ণ হলেন দলের বর্ষীয়ান নেতারা। ছাত্রলীগের বিভক্তি আওয়ামী লীগেও টানাপোড়েনের সৃষ্টি করে। রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে জাতি হয় বিভক্ত। সদ্য প্রতিষ্ঠিত একটি দেশের জন্য এ ধরনের বিরোধ ছিল মারাত্মক ক্ষতিকর। ১৯৭২ সালের প্রায় গোড়া থেকেই মুজিববাদ নিয়ে ছাত্রলীগের মাঝে দেখা দেয় সংকট, সৃষ্টি করে অনৈক্য। ৭২ সালের ১২ই মে ছাত্রলীগের ৪ নেতা খোলাখুলিভাবে ভাগে বিভক্ত হয়ে পড়েন। জনাব রব ও শাহজাহান সিরাজ বললেন, মুজিববাদে তারা বিশ্বাসী নন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমেই আসিবে জনমুক্তি। অপরদিকে আব্দুল কুদ্দুস মাখন ও নূরে আলম সিদ্দিকী ঘোষণা দিলেন যে কোন মূল্যে মুজিববাদ প্রতিষ্ঠা করতে হবে। অল্প কয়েক দিনের মধ্যেই সংকট দেশব্যাপী ঘুরিয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে মুজিববাদী ও মুজিববাদ বিরোধী ছাত্রদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে যখন দুই গ্রুপই আলাদাভাবে মহাসম্মেলনের আয়োজন করে। শেখ মুজিব অবশ্য মাখনুদের সম্মেলনে নিজে উদ্বোধন করেন। ছাত্রলীগের ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে শ্রমিক লীগেও কোন্দল ঘনীভূত হয়। ফলে শ্রমিক লীগও দ্বিধাবিভক্ত হয়ে যায়। মুজিববাদ বিরোধী ছাত্রলীগ এবং তাদের সমর্থক শ্রমিক লীগ তৎকালীন গণপরিষদ ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানান। তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে থাকে।
একদিকে মুজিববাদ, অপরদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আসম রব ১৯৭২ সালের ৩ মার্চ এক ভাষণে বলেন, জীবনের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য জাতি যখন আর একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে মুহূর্তে বেশ কিছু সংখ্যক সরকারি আমলা, শিল্পপতি, আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক লোকজন জাতীয় বিপ্লবের নামে আমাদের এই প্রস্তুতির বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এবং গণবিরোধী প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। ৮ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি আরও বলেন, পতাকা বদল হলেই জনগণের মুক্তি আসে না, তার জন্য দরকার সমাজতান্ত্রিক কর্মসূচি। এর জবাবে ৭২ সালের ৫ই মে ছাত্রলীগ মুজিববাদী নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, মুজিববাদের প্রতি হুমকি বিপ্লবীদের সমাজতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ। ২৩শে মে ৭২ ভোটকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান এবং পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক দিন তারিখ দিয়ে ঘোষণা করেন, এই জুন থেকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রাম দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ১৩ই জুন গৃহীত এক প্রস্তাবে মাখন সিদ্দিকী গ্রুপ দাবি করে, মুজিববাদের ৪ নীতির উপর ভিত্তি করে দেশের শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। ৬ই জুলাই তোফায়েল আহমদ কুমিল্লার এক জনসভায় ঘোষণা করলেন, যারা বিদেশি মতবাদ প্রচার করছেন তারা দেশের জনগণের বন্ধু নয়, তারা জাতীয় শত্রু। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে সব সমস্যার সমাধান এবং মুজিববাদ দেশে সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করবে। একই জনসভায় জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দেব কিভাবে গণতন্ত্র ও সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে। ১৬ই জুলাই নেতা জিল্লুর রহমান বললেন, মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মুজিববাদ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এর বাস্তবায়নের মধ্যেই মানুষের সর্বাঙ্গীন মুক্তি নিহিত। একই দিনে ঢাকায় মাখন সিদ্দিকী গ্রুপ ছাত্রলীগের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, মাওবাদী বিভ্রান্ত নেতৃত্ব, সিআইএর এজেন্ট দল ও ছাত্রলীগ নামধারী বহিষ্কৃত নেতৃত্ব, পলাতক আলবদর, আল শামস, রাজাকার, শান্তি কমিটির মেম্বার, মুসলিম লীগার্স, জামায়াত, নেজাম, জমিয়তে ওলামা, পিডিপি সহ প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে বানচাল করতে চায়। ২৪শে জুলাই ৭২ ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের মধ্যে বায়তুল মোকাররমে গোলাগুলি হল। ২১শে জুলাই ছাত্রলীগ মুজিববাদী অংশের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতেই মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হয়। একই দিন বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ রব গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। সেই সম্মেলনে জনাব আসম রব ঘোষণা করেন, কার্ল মার্কসের পর সমাজতন্ত্রের কোন নতুন সংজ্ঞা কেউ দিতে পারে না, সমাজতন্ত্র সম্পর্কে তার রূপরেখাই চূড়ান্ত এবং আমাদের এই বাংলাদেশে সেই সমাজতন্ত্রই কায়েম করা হবে। জনাব রব দৃঢ়ভাবে বললেন, মুজিববাদের ককটেল কোন সমাজতান্ত্রিক রূপরেখা নয়। ২৪শে জুলাই ৭২ মুজিববাদী ছাত্রলীগের একটি মিছিল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে পল্টন ময়দানে রব গ্রুপ ছাত্রলীগের একটি সভার উপর চড়াও হয়। তাদের হামলায় জনাব রবসহ শতাধিক ছাত্র আহত হন, পরে আহতদের একজন ছাত্র হাসপাতালে মারা যায়। ১৯৭২ সালে বাংলাদেশ সরকারকে সোভিয়েত ইউনিয়ন সরকার পড়াশোনার জন্য ১০০টি বৃত্তি দেয়। মেধা অনুসারে ১০০ জন ছাত্র নির্বাচিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। ৮ই জুলাই নির্বাচিত তালিকা থেকে হঠাৎ করে অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪১ জনকে বাদ দিয়ে নতুন করে তাদের জায়গায় অন্য ৪১ জনকে নির্বাচিত করা হয়। মুজিববাদে বিশ্বাসী ছিল না বলেই প্রথম নির্বাচিত ৪১ জনকে বাদ দেয়া হয়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়েও মুজিববাদকে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হয়। নেতাদের বিবৃতি বক্তব্যে এ বিরোধ ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭২ সালের ১৮ই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী চট্টগ্রামে ঘোষণা করলেন, গণতন্ত্রের নীতি ও আদর্শেই দেশ পরিচালিত হবে। তার একদিন আগে ঠাকুরগাঁয়ে এক জনসভায় লীগ নেতা জহুর আহমদ চৌধুরী বললেন, মুজিববাদের ৪ নীতি দ্বারাই দেশ চালিত হবে। তার কয়েকদিন পর ৩১শে জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক কমিটিতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মুজিববাদ কায়েমের শপথ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। ১২ই আগস্ট অর্থমন্ত্রী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ ভাওয়ালের এক জনসভায় বললেন, সমাজতন্ত্রের প্রতি বাধা আসলে গণতন্ত্র ত্যাগ করব।
20শে আগস্ট আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক বললেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধার করা আদর্শ এবং মাওবাদী চক্রান্ত। রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র কায়েম হবে। মন্ত্রী বলেন, সমাজতন্ত্রের জন্য প্রয়োজনে গণতন্ত্র ত্যাগ করব। শীর্ষ নেতা শেখ মুজিব বলেন, টাকে মিলিয়ে মুজিববাদ কায়েম করা হবে। এভাবেই দেশে সৃষ্টি করা হলো আদর্শগত বিভ্রান্তিকর এক চরম অবস্থা। আর এ বিভ্রান্তির ফলে শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগই নয়, সমস্ত জাতি হলো দ্বিধা